2012-র শেষ এবং 2013-র শুরুর দিকের ঘটনা। আমার বয়স তখন 5 বছর। আমরা গ্রামের বাড়িতে থাকতাম। আমার লেখাপড়ার জন্য আমরা গ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসেছিলাম 2012 সালের 29 ডিসেম্বর। তখন আমি ছোট, নতুন শহরে আসছিলাম, সবকিছুই নতুন ছিল আমার জন্য। ঘটনা 1। সময়টা 2012-র 29 ডিসেম্বর থেকে 2013-র 5 জানুয়ারির মধ্যে কোনো একটা সময় হবে। তখন অনেক রাত, আম্মু ঘুমাচ্ছিল। বলে রাখা ভালো, আমার বাবা প্রবাসী, তাই আমি, আমার বোন এবং আম্মু বাসায় থাকতাম। আমাদের বাসা ছিল ব্রাহ্মণবাড়িয়ায় তখনকার সবচেয়ে বড় বিল্ডিং, যেটা 14 তলার পাশে। ওই রাতে যখন আমার ঘুম ভাঙে, তখন আমি জানালার কাছে দেখি একটা অতি প্রাকৃত কিছুর অস্তিত্ব। কিছু খেয়াল করার পর আমি অবয়বটাকে দেখতে পেলাম। ওই অবয়বটা আমাকে দেখে একটা পৈশাচিক হাসি দেয়, যা দেখে অনেক ভয় পাই এবং আমি যে ঘুমিয়ে পড়ি। সকালে আমি এটাকে ভুল ভেবে আর আম্মুকে বলিনি। ঘটনা 2। এর কিছুদিন পরে আম্মু বলল রাতে আমাদের খাট নাকি অনেক কাঁপছিল। প্রথমে আম্মু ভেবেছিল ভূমিকম্প, পরে পাশে খেয়াল করে দেখতে পেল অন্য কোনো কিছু নড়ছে না। তখন আম্মু কিছুটা ভয় পায় এবং দোয়া কালাম পড়ে ঘুমানোর চেষ্টা করে। ঘটনা 3। এর পরের দিনের ঘটনা, দ্বিতীয় দিনের মতোই আবার এই ঘটনাটি ঘটল। তখন আমিও ওই খাটের কম্পনটি অনুভব করেছিলাম। ঘটনা 4। এর পরের দিন আমার আম্মু আর আমার দূর সম্পর্কের একজন খালুর সাথে যোগাযোগ হলো, যিনি হুজুর। তখন আম্মু আমার খালুকে বাসায় আসতে বললেন। তিনি আমাদের পুরো বাসা ঘুরে আম্মুকে বললেন তিনি পরদিন জানাবেন। এরই মাঝখানে আমাদের নানা রকমের অতি প্রাকৃত ঘটনা ঘটতে থাকে। পরদিন আমার খালু আম্মুকে ফোন করে বলল একটা খারাপ জিন যা আমার উপরে আসর করার চেষ্টা করছে। ওই দিন বিকেলে খালু আমার বাসায় আসার কথা বললেন। যথারীতি খালু বিকেলে বাসায় এসে আমাদের 3 জনকে 3টা তাবিজ দেন এবং সব সময় এটা আমাদের পড়ে থাকতে বললেন। এরই সাথে উনি আমাদের বাসা বন্ধ করে দেন। কিন্তু খালু আমাদের বলেন কোনো মৃত বাড়িতে বা জানাজায় অংশগ্রহণ করার সময় যেন তাবিজ খুলে যায়। ঘটনা 5। এরপর 5 বছর চলে যায়। সময়টা 2018। আমি তখন 5ম শ্রেণীতে পড়ি। এরই মাঝে আমার সাথে অন্য কোনো ঘটনা ঘটেনি। ওই বছর আমি গরমের ছুটিতে আমার মামার বাড়িতে যাই এবং এর মধ্যে এক শুক্রবার জুম্মার নামাজের পর একজনের জানাজা ছিল। তখন আমি জানাজায় অংশগ্রহণ করি, কিন্তু তখন আমি তাবিজ খুলতে ভুলে যাই, আর এটা আমি তখন খেয়ালও করিনি। ঘটনা 6। ওই দিন রাতে আমি এবং আমার মামাতো ভাই বাইকে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমার মামাতো ভাইয়ের নাম সাইম, এটিও ছদ্মনাম। বাইকটা সাইম ভাইয়ের না, বাইকটা ছিল তার বড় ভাই রাজীব ভাইয়ের। আর বাইকটা অনেক এক্সপেন্সিভ হয়। সাইম ভাই খুব ভালোভাবে চালাতে না পারায় রাজীব ভাই বাইকটা সাইম ভাইকে দিতে চাইতো না। ওই দিন রাজীব ভাই বাড়িতে না থাকায় আমরা সবাই লুকিয়ে লুকিয়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। ঘটনা 7। আমরা প্রায় 11:30টার দিকে বাসা থেকে বের হই। অনেক সময় ঘোরার পর সাইম ভাই বলল তার বন্ধুর বাসায় যাবে, তাই আমরা তার বন্ধুর বাসায় যাই। ওখানে সাইম ভাইয়ের বন্ধুর সাথে অনেক সময় কথা বলার পর আমরা বাসায় চলে আসলাম। তখন অনেক রাত। মাঝখানে রাস্তায় অনেক সময় চলার পরও আমাদের যেন রাস্তা শেষ হচ্ছিল না। তখন আমি এবং আমার মামাতো ভাই তো নানা রকম ভয়ানক শব্দ শুনছি। তখন আমার মামাতো ভাই আয়াতুল কুরসি পড়তে শুরু করলো এবং ওই মায়াজাল থেকে বেরিয়ে আসলো এবং তাড়াতাড়ি সামনের এলাকার মসজিদে আমরা দুজনে ঢুকে পড়ি। আমরা মসজিদের ভেতর থেকে বাইরে নানা ধরনের আওয়াজ পাই, মনে হয় কেউ আমাদের ডাকছে এমন। তখন আমরা একটি কথা বারবার শুনতে পারছিলাম। কথাটি ছিল এমন, বাইরে আয়। আর শুনতে পারলাম আমাদের নাকি ছাড়বে না। তখন ভয়ে মসজিদে অজু করে কোরআন পড়তে শুরু করলাম। এর একটু পরে আমরা দেখতে পেলাম ওই মসজিদের বড় হুজুর আসলেন এবং আমি হুজুরকে সবকিছু খুলে বললাম। তিনি তখন ওই তাবিজটা দেখাতে বললেন, কিন্তু আমার মনে পড়ে তখন আমি হুজুরকে তাবিজের কথা বলিনি। তো হুজুর জানলো কিভাবে? তখন আমি এই বিষয়টি খেয়ালও করিনি তেমন। তারপর হুজুর আমাকে তাবিজটি ফিরিয়ে দেয় এবং আমাকে তাবিজ পড়তে বলে। আবার হুজুর আমাদের বলল একটু পর ফজরের নামাজ পড়ে আমরা যেন বাসায় যাই। হুজুর আমাদের আরও বললেন আমার সাথে আর কিছু হবে না। এটা বলে হুজুর বাইরে চলে যান।
ওই রাতে ফজরের নামাজের সময় আমার আরেক মামাতো ভাই নামাজ পড়তে আসে, যার নাম শরীফ। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। শরীফ ভাইকে দেখে আমরা তখন ঘটনাটি বলতে পারিনি। তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, ওই বড় হুজুর নামাজ পড়াতে আসেননি, নামাজ পড়াতে এসেছিল বড় হুজুরের ছাত্র। আর আমি শরীফ ভাইকে নিয়ে তখন বাড়িতে চলে যাই। পরদিন বিকেলে আমরা শরীফ ভাইকে সবকিছু খুলে বলি। তখন শরীফ ভাই বলে, মসজিদের বড় হুজুর তো অসুস্থ, তিনি 1 সপ্তাহ থেকে হাসপাতালে, হুজুরের ছাত্র নামাজ পড়ান। এটা শুনে আমি এবং সাইম অনেক ভয় পেয়ে যাই। আমি তখন ওই বড় হুজুরের ছাত্রকে সম্পূর্ণ ঘটনা বলি। তিনি বলেন, এরকম অনেক ঘটনা আমাদের সাথে ঘটে যা কখনো বুঝতে পারি না, যার কোনো বিশ্লেষণ থাকে না, হয়তো আমাদের কাছে থাকে না, হয়তো ওই সময় আমাদেরকে সাহায্য করেছিলেন তিনি, হয়তো তার রূপ ধরে ভালো কোনো জিন। এরপর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, এই বলে আমার বন্ধু তামিম তার ঘটনা শেষ করে। জানি না ঘটনাটি কতটা ভয়াবহ হয়েছে, কিন্তু তামিম বলে ঘটনাটি সম্পূর্ণ সত্যি। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটি আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু এখানে একটা কিছু নতুন করে যুক্ত করিনি, বরং আমার অনেক কিছু বাদ দিয়ে ঘটনাটি আমি লিখেছি। আমার নিজস্ব নাম্বার না থাকায় আমি নাম্বার দিতে পারলাম না। রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে ভূত.com এর মাধ্যমে আমাদের ভয়ের জগতে নিয়ে যাওয়ার জন্য। দীর্ঘদিন চলুক ভূত.com, পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আপনি ঘটনা পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। প্রিয় রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। তারপর তিনি লিখছেন, আমি শুভ, ঠিকানাটি না বললেই খুশি হব। তারপরে তিনি তার ঠিকানা শেয়ার করেছেন। এরপর তিনি লিখছেন, আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। আমিও আমার বোন স্নিগ্ধা, কাজিন মুন্না সব এপিসোড শুনি, এমনকি দাদু নানিদের কাছেও সময় পেলেই ভূতের ঘটনা শুনতে বসে পড়তাম। 2014 সাল থেকে আমি ভূত FM শুনে আসছি। ভূত.com এ আমার পাঠানো এইটি প্রথম ঘটনা। চেষ্টা করছি ভুল ত্রুটি না করে সঠিকভাবে লেখার জন্য। ভয়েস রেকর্ড করে পাঠানোর মতন ইচ্ছে বা সাহস কোনোটাই আমার হয়নি। তাছাড়া ভূত.com শোনাই হয় শুধুমাত্র আপনার পড়ার ধরন এবং মাধুর্যতার কারণে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নানুর পরিবারকে নিয়ে। আমার নানু আমার সাথে প্রায়ই ভূত.com শোনেন। গত শনিবার আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইমেল এপিসোড শুনছিলাম। এপিসোডটির নামটি ছিল 9টি জিন। এপিসোডের 9টি জিনের কথা শোনার পর নানু তার জীবনের সব থেকে লোমহর্ষক একটা ঘটনা আমাকে বলেন। আমার নানুর ভাষাতেই বলছি। সাল 1968, সময় বর্ষাকাল, চারিদিকে থই থই পানি। আমার বয়স তখন 8 বছর এবং ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর। রাত আনুমানিক 1টা বা 2টা হবে। সবাই গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের খুব বাইরে যাবার দরকার পড়ে, তাই ডেকে উঠান আমাকে। তখনকার সময়ে ল্যাম্প, হ্যারিকেন এগুলোই ছিল, তাই মা আমার হাতে একটি হ্যারিকেন দিয়ে দরজা থেকে সামান্য একটু সামনে দাঁড় করিয়ে রাখে। কম বেশি সবাই জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের টয়লেট বাসা থেকে কিছুটা দূরে হয়, আর টয়লেটের সাথেই ছিল বড় একটা খাল। মা টয়লেটে যাওয়ার সাথে সাথেই খুব হয়রান এবং ভীতস্ত চেহারা নিয়ে দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়েন আমার উপরে। সাথে সাথে আমি জোর করে একটা চিৎকার দিই। চিৎকার শুনে আমার দাদু বাবাকে ডেকে নিয়ে আসে এবং আমার মাকে ঘরে নিয়ে যায় এবং তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই দাদু হ্যারিকেনের আলোটা কমিয়ে দেন। খুব তাড়াহুড়া করে মাকে নিয়ে বিছানায় যেতে চাইলেও মায়ের দাঁড়ানোর কোনো ক্ষমতা ছিল না। ওই বয়সে আমার মাথায় এরকম চিন্তা আসেওনি। ঘুমিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মায়ের কোমরে ব্যথা, কিন্তু সমস্যাটা হয়েছে পরবর্তী দিন সকালবেলা। মায়ের যেরকম পেট ব্যথা তেমনি বমি আর পেটের সমস্যা দেখে মনে হচ্ছিল মায়ের শরীরের একটা জায়গায় মাংস টেনে অন্য জায়গায় জমাট বাঁধে। তার আর্তনাদে বাড়ির সবাই এসে হাতে পায়ে তেল দিতে থাকে। তখন ডাক্তার কাছাকাছি না থাকাতে কোনো একভাবে আমার চাচা একজন ডাক্তার নিয়ে আসে, কিন্তু ডাক্তার এসে বলে মা নাকি আর বাঁচবে না।
আশ্চর্য বিষয় হলেও এটি সত্য যে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে মাত্র 4 থেকে 5 ঘন্টার ব্যবধানে মা সম্পূর্ণভাবে বিছানায় পড়ে যান। তার খাওয়া দাওয়া, নড়াচড়া, এমনকি মুখের কথাটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং দিনটি শুক্রবার হওয়াতে 12টায় আজানের ঠিক শেষ মুহূর্তে আমার মা এই দুনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছোট ভাইটির বয়স 2 বছর হওয়াতে তেমন কিছু না বুঝলেও আর কখনো মা বলে ডাকতে না পারার কষ্টটা ছোট থেকেই তাকে পোহাতে হবে বেশ বুঝতে পারছিলাম। এরপর নামাজ শেষে জানাজা হয় এবং তারপরে হুজুর আমাদের সাথে দেখা করেন এবং আমার ছোট ভাইকে মাথায় হাত বুলিয়ে দেন। শেষে আমার বাবাকে সহ আমাদের 4টা তাবিজ দিয়ে যান এবং আমাদের ঘর বন্ধ করে দিয়ে যান। কিন্তু আমার মায়ের শেষ নিঃশ্বাসের বিনিময়ে থামেনি এই মৃত্যু। মা নাকি তার মুখ থেকে জবান বন্ধ হবার ঠিক আগ মুহূর্তে শুধু একটি কথাই বারবার বলে যায়, আর সেটি হলো 7 জন জিন, ওরা 7 জন, ওরা সবাইকে নিয়ে যাবে। আর বাবার থেকে হুজুর এই কথাটি শুনেই আমাদের তাবিজ দিয়েছিলেন। এরপরে বাবা এবং আমরা কেউ ঘর থেকে রাতে বের হতাম না। কিন্তু ঠিক পরের দিনই আমার এক শহীদ নামে চাচাতো ভাই আমার মায়ের মতন করে মারা যায়। এতে পুরো বাড়ির সবাই, আশেপাশের সবাই ভীতস্ত হয়ে পড়ে। এরপরে আমার মামি অনেকের বারণ উপেক্ষা করে আমাদের দেখতে আসে, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার মামি 3 দিন পরে মারা যায়। এরপরে এক চাচাতো ভাইয়ের বউ, তার 3টি ছোট বাচ্চা, যার মধ্যে একজন আমার থেকে 1 বছরের ছোট ছিল। এরপরে নূরজাহান নামে এক চাচাতো বোন ঠিক একইভাবে মারা যায়। এরপরে ঘটে গা শিউরে ওঠার মতো ঘটনা। চাচাতো বোন মারা যাওয়ার পরে আসর নামাজ বাদ তার জানাজা দেওয়া হয়, কিন্তু আমাদের সেই হুজুর জানাজা দেওয়ার পরেই তিনিও তার পরের দিনই মারা গেলেন। এরপরে 6 দিনে 4 জন মারা যায়। কে কখন মৃত্যুর দেখা পাবে প্রতিটা মুহূর্ত কাটতে লাগলো আতঙ্কে। এরপর মাগরিবের আগেই সবাই যে যার ঘরে চলে যেত। এরপরে এটির একটা বিহিত করার জন্য সবাই মিলে একজন হুজুর খুঁজছিল, কিন্তু এমন কিছু শোনার পরে কেউই আসতে রাজি হচ্ছিল না। এরপরে অনেক খুঁজে বড় একজন আলেম বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু সে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই বলে দিলেন এই কাজ তার পক্ষে করা অসম্ভব এবং সে 3 দিন পরে আরও 3 জন নিয়ে আসবেন এর বিহিত করার জন্য বললেন। আর এই 3 দিন কেউ মাছ, মাংস, এমনকি বাগার দেওয়ার মতো কোনো তরকারিও রান্না করতে পারবে না এই বাড়িতে। আর ঠিক যতদিন এমন থাকবে ততদিন শুধু করলা, লাউ, দুধ খেতে হবে। এটি টানা 27 দিন করতে হয়েছে। 3 দিন পরে যে হুজুর 3 জন ফকির নিয়ে আসেন, এর মধ্যে ফকির যে ছিলেন তার নাম ছিল হাশেম ফকির। তিনি বাড়িতে ঢুকেই আমাদের বললেন যে অনেক দেরি করে ফেলেছেন, যাই হোক তবে এর বিহিত করেই ছাড়বো ইনশাল্লাহ। এরপরে শুরু হয় তার কার্যক্রম। সন্ধ্যার পরেই বাড়ির উঠোনের মাঝখানে বড় গর্ত করে আগুন জ্বালিয়ে দিতেন এবং 2 থেকে 3 কেজি শুকনো মরিচ পোড়াতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতে মরিচ পোড়ানোর কোনো গন্ধই হতো না। আর একই কাজের সময় বাড়ির কেউ ঘর থেকে বের হতে পারত না এবং সব মহিলাদের মাথায় কাপড় দেওয়া ছিল বাধ্যতামূলক। এরকম চলতে থাকে 7 দিন। এর মাঝে 3য় দিনের সময় বড় ফকির তার একজন সঙ্গীর ওপরে সেই 7 জন জিনের সর্দারকে হাজির করেন। অনেক তর্ক বিতর্ক জেরা করা হয়। তারপর কথাটা ছিল এরকম, তোরা কারা, কোথা থেকে এসেছিস, কতজন এসেছিস, এর জান নিচ্ছিস? আমরা পূর্ব নদী থেকে এসেছি, আমরা 7 জন, আমাদের চালান করা হয়েছে, 21টা জান না নিয়ে যাব না। অনেক হয়েছে, এবার অন্যদিকে যা, আমি থাকতে আর কোনো জান যাবে না। এরপর তার সঙ্গী অবচেতন হয়ে যায় এবং তার পরের দিন প্রতি রাতে একইভাবে আগুন ধরিয়ে 1 থেকে 2 কেজি করে শুকনো মরিচ পোড়ানো হতো। কিন্তু ফকিরদের মরিচ পুরানো আর সারা বাড়ি মহড়া দেয়া শেষ মুহূর্তে মনে হতো কেউ সারা বাড়ি দিয়ে শুকনো গাছপালা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গরুর দল বেঁধে বাড়ির মধ্যে দৌড়ানো, ঘরের পেছনে বাঁশ গাছ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। 6 দিন 2 রাতের সময় আমাদের ঘরের পেছনে মুরগি ঘরের পাশে হাশেম ফকির ও তার স্ত্রী এবং সেই আলেম দৌড়ে আসলেন। আর কেউ একজনের সাথে খুব তর্কে জড়িয়ে পড়লেন। যেটা ছিল এমন, তুই একটা জানও নিতে পারবি না, তোর এখনই যেতে হবে। তখন জিন বলছে যে এই ঘরের একটাকে প্রথমে নিয়েছি, আর একটাকে নিয়ে যাই, আর একটু আগুন নিয়ে এসেছিলাম, তাই তখন দেখা পাইনি। দাঁড়া, জানের বদলে তাহলে জান দিচ্ছি। এই বলেই তিনি হাতে থাকা কলা গাছের ডাঁট দিয়ে মাটির ওপরে 7টি বাড়ি দিলেন আর তারপর পায়ের গোড়ালি দিয়ে মাটির ওপরে সজোরে 3টি আঘাত করলেন। অতঃপর মুরগি ঘরের ভেতরে মুরগিগুলো প্রচণ্ড দাবাদাপি শুরু করলো।
এরপরে পুরো বাড়ি নিস্তেজ হয়ে যায়। পরের দিন সকালে দাদু মুরগির ঘর খুলে দেখেন 47টি মুরগি মরে পড়ে আছে। এরপরে ফকির ও আলেম আসেন আর ইনশাল্লাহ আমরা বিপদ মুক্ত হই। অতঃপর দাদু বললেন তিনি নাকি আমাকে ঘরে আনার সময় দেখেন যে অনেক লম্বা 7 জন খালাকে পানির ওপর দিয়ে পশ্চিম পাশ দিয়ে বাড়ির দিকে নিয়ে আসছে, যার কারণে দাদু তাড়াহুড়া করে দরজা বন্ধ করে নাতির কাছে আগুন ছিল তাই নাগালে পান এবং সেটা নিয়ে আসেন, কিন্তু ওকেই যেতে হয়েছিল। জানের বদলে জান, আপনার কাছে আমার নাতি বেশি নাকি মুরগি বেশি? এরপরে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি নানুর অনুমতি নিয়ে পাঠিয়েছি, এমনকি সে এটি ভূত.com-এ শোনার অপেক্ষা করছে। আর 27 দিনের মাঝে আরও অনেক কিছু ঘটনা ঘটবে, আমরা জানবো এবং সেগুলো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আশা করছি এভাবে ঘটনা পাঠাবেন russell.booth.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম। 2016 সাল থেকে আমি ভূত FM শুনতাম। যাই হোক, মাঝখানে ভূত FM বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে ভূত.com চালু করার জন্য। বেস্ট অফ লাক, সবসময় আপনাদের পাশে আছি। যাই হোক, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিজের চাচাতো ভাইয়ের সাথে। ঘটনার সময়কাল 2015। রাসেল ভাই, তার আগে আমি আমাদের ঘটনার জায়গাসমূহের বর্ণনা দেই যাতে লিসেনারদের পরে বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ঘটে হলো আমাদের গ্রামের পাশের একটা গ্রামে। আমরা যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটা ছিল আমাদের গ্রাম থেকে একটা গ্রাম পরেই, মানে আমাদের গ্রামের পর মাঝখানে একটা গ্রাম পড়ে, তারপরে আমাদের স্কুলটা যেহেতু উপজেলার মধ্যে অনেক একটা নাম করা একটা স্কুল ছিল, সেই জন্যে আমাদের সেখানে পড়তে যাওয়া। যাই হোক, সেই সময় আমি জিএসসি পরীক্ষার্থী ছিলাম। আর আমার সাথে যে ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে সে ছিল এসএসসি পরীক্ষার্থী। রাসেল ভাই, আমাদের ওই গ্রাম থেকে আমরা 4 জন ওই স্কুলে পড়াশোনা করতাম। তার মধ্যে 3 জন ছিল এসএসসি পরীক্ষার্থী আর আমি একাই জিএসসি পরীক্ষার্থী ছিলাম। যাই হোক, ওই রাস্তায় আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী চলে গেছে। ওই নদীটা পার হয়ে আমাদের স্কুলে যেতে হতো। ওই নদীটার উপরে একটা পুল ছিল, পুল মানে ব্রিজ, বাঁশের ওটাকে গ্রামের ভাষায় বলে পুল। যাই হোক, ওই পুল পাড়ি দিয়েই পুলের পাশে একটা পরিত্যক্ত একটা ভিটা ছিল। ভিটা কোনো কবরস্থান বা কিছু না, সিম্পল একটা ভিটার মধ্যে অনেক রকমের গাছ, অনেক পুরনো গাছ। গ্রাম অঞ্চলে এরকম অনেক ভিটাই পাবেন আপনি। সেই ভিটাটার নাম ছিল আপনার তোতার ভিটা, কারণ ওই ভিটাটার মালিক ছিলেন তোতা মিয়া নামে একটা লোক। সে অনেক আগেই মারা যায়, 1900 সালের দিকে সে মারা যায়। সেই থেকেই সেই ভিটাটার নাম তোতার ভিটা। সেই ভিটায় অনেক পুরনো গাছ আছে, সেই ভিটায় অনেক ঘটনা রয়েছে। যাই হোক রাসেল ভাই, ওই ভিটাটা পার হওয়ার পর অনেকটুকু রাস্তা ফাঁকা, মানে আপনার আরেকটা গ্রামের সংযোগস্থল, যেহেতু অনেকটুকু রাস্তা ফাঁকা থাকে। তারপরে আমাদের ওই গ্রামের শেষের দিকে আমাদের স্কুল। যাই হোক রাসেল ভাই, যেহেতু আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের একসাথে জিএসসি পরীক্ষাও ছিল, এসএসসি পরীক্ষাও ছিল। তখন কি করতো রাসেল ভাই, আমাদের স্কুল থেকে প্রতিবারই কোচিংয়ের ব্যবস্থা করতো টিচাররা। কি হতো যে আমাদের 2 মাস অথবা 3 মাসের জন্য একটা কোর্স করতো স্যার। যেহেতু ওই সময় প্রাইভেটের ওই রকম প্রচলন ছিল না, সেই জন্য কোচিংটা অনেক ইফেক্টফুল ছিল। আসলে ওই কোচিংটা ছিল আপনার সন্ধ্যা 7টা থেকে 10টা। যারা স্থানীয় ছিল সেইখানকার তারা তো সেখানে ভালোভাবেই কোচিং করতে পারতো, কিন্তু আমরা যেহেতু অনেক দূর থেকে ছিলাম, যেহেতু গ্রাম অঞ্চলের একটা এলাকা, সেটা অনেক টাফ রাত করে কোচিং করা। যাই হোক, যেহেতু আমরা 4 জন ছিলাম, 4 জনের বাবা মার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা 4 জনেই একসাথে কোচিং করব। যাই হোক, যে কথা সেই কাজ।
আমরা কোচিংয়ে ভর্তি হলাম। আমরা আমাদের কি করতাম, আমাদের যে সাইকেল ছিল, সাইকেলে মোবাইলের ব্যাটারি দ্বারা আপনার সামনে একটা বাল্ব লাগিয়ে ইয়া করতাম, ওই যে বাতি জ্বলিয়ে স্কুলে যেতাম চারজনে সাইকেল চালিয়ে, রাত্রে একসাথে আসতাম। যাই হোক, এভাবেই আপনার 15-20 দিন যাওয়ার পর কি হয় যে আমাদের ওইখানে একটা বন্যা হয়। আমাদের গ্রামে বন্যা হওয়ার কারণে আপনার আমাদের নদী ভরে যায়। নদী ভরে যাওয়ার কারণে আমাদের ওই যে পুল সেটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে একটা ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়। কারণ সেখানে ভেলা ভেলা দ্বারা মানুষ পারাপার হতো। যেহেতু আমরা রাত করে কোচিং করতাম, ভেলা দ্বারা পার হওয়াটা অনেক ঝুঁকির ছিল আমাদের। সেখানে মাঝে মাঝে ভেলা পাওয়া যাইতো না, মানে ওই ফেরি, ভেলা মানে হইলো ভুরা, আমরা ভুরা দিয়ে বার হতাম। তখন তো সাইকেলও আনা যাইতো না। আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলে যেতে সময় লাগতো আপনার 30 মিনিটের মতো। আমাদের কোচিং ছুটি দিত 10টায়। যাই হোক, আমাদের যখন বন্যাটা আসলো, তখন আমার বাড়ি থেকে আমাদের স্কুলের যে দপ্তরের বাসা ছিল সেখানে আমাকে লজিং রাখা হলো। সেখান থেকে আমি কোচিং করতাম। কিন্তু আমাদের যে 3 ভাইরা ছিল, মানে আমাদের এলাকার, আমাদের একটা আমার নিজের চাচাতো ভাই আর 2জন এলাকার, তারা যেহেতু 3জন অনেক বড়ই ছিল এসএসসি পরীক্ষার্থী, তারা সিদ্ধান্ত নিল যে তারা একসাথে বাড়ি থেকেই কোচিং করবে। যে কথা সেই কাজ। তারা তখন কোচিং করতো, তখন তারা সাইকেল নিয়ে আসতো না, তখন তারা হেঁটে হেঁটেই ভেলা বার হতো। ভেলা বার হয়ে আবার স্কুলে কোচিং করতো। রাত 10টার সময় যাইতো। রাসেল ভাই, একটা কথা বলে রাখি যে আমাদের যে গ্রাম আর আমাদের গ্রামে যাওয়ার মাঝখানে যে একটা গ্রাম, সেই গ্রাম এতই প্রত্যন্ত একটা গ্রাম যে আপনার সেই এলাকায় বিদ্যুতের সংযোগ পৌঁছায় আপনার 2020 সালে। তার আগে কোনো বিদ্যুৎ ছিল না সেখানে। মানুষজন সোলার সংযোগের সাহায্যে সোলার সংযোগ ব্যবহার করতো। তাও প্রত্যেক মানুষের বাসায় ছিল না, হাতে গোনা 2-1জনের, আর সবাই দোয়াত হারিকেন ব্যবহার করতো। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা ঘটে হলো এরকমই একটা রাত্রে। ঘটনাটা ঘটে হলো যে আমার ওই ভাইয়ের সাথে আর তার সাথে আরেকজন ছেলের সাথে, তাদের 3 জনের মধ্যে একজন সেদিন কোচিংয়ে আসে নাই কোনো একটা কারণে। সেজন্য তাদের 2জনকেই কোচিংয়ে আসতে হয়। যখন তারা 2জন কোচিং শেষে বাসায় যাওয়ার সময় আপনার ওই তোতার ভিটার ওই জায়গায় যায়। আসলে তখন ওই জায়গায় তারা লক্ষ্য করে যে তোতার ভিটার পাশেই, মানে ওই জায়গায় তাদের ভেলার জন্য অপেক্ষা করতে হয়। যেহেতু ওই জায়গায় একটা অনেক ভয়ানক একটা জায়গা, তারা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তারা দেখতে পায় যে সেখানে কোনো নৌকা নেই। হ্যাঁ, আসলে ভাই সেখানে কোনো ভেলা বা ফেরি কিচ্ছু নেই। তারা অনেক ঘাবড়ে যায় মানে যে এত রাত্রে, মানে গ্রামে রাত 10টা 10:30 মানে কিন্তু অনেক রাত। মানুষ 8টা-9টার সময় গ্রামে ঘুমিয়ে পড়ে। যাই হোক, সেখানে তারা যখনই গিয়ে দেখে যে ভেলা নাই, তারা তো মানে অনেক ভয় পায়। মানে একটা জিনিস কি যে সেখানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে তোতার ভিটার, সেখানে এত রাত্রে তারা ভেলা পাচ্ছে না। যাই হোক, তারা একটু পরেই তারা উদ্বোধন করে যে পাশে একটা মানে কাফন মোড়ানো একটা লাশ। মানে লাশটা দেখে তারা রীতিমতো মানে এতটা ভয় পায় যে তারা মানে চিল্লাবে যে অথবা দৌড়াবে, তার কোনো ভাষাই তারা খুঁজে পায় না, এরকম একটা অবস্থা। যাই হোক রাসেল ভাই, তারা সেই মুহূর্তে লক্ষ্য করে যে ফিরে এসে তাদেরকে ডাকছে যে মামা চলেন পার করে দিই। হ্যাঁ, এরকম একটা অবস্থা। কিন্তু তারা এখনই লক্ষ্য করলো যে তাদের ওই কোনো ফেরি ছিল না। যদি ফেরি থাকতো, মানে ফেরি যদি আসতো, তাহলে তারা তো অবশ্যই দেখতো, কারণ সেই সময় শীতকালও ছিল না যে কুয়াশার জন্য দেখা যাবে না। তারা লাইট মারলেই দূর থেকেই বোঝা যেত যে কেউ আসছে নাকি, পানির শব্দ পাইতো। কিন্তু রাসেল ভাই, একটা কথা হলো যে মানে ফেরিটা যে এসে ঘাটের মধ্যে চাপছে, তাদের কোনো শব্দই পায় নাই, হুট করে ডাকতেছে মামা। যাই হোক, তারা ওই সময় মানে প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা। তারা সেটা ভাবতেও পারে না যে ওই ফেরিটা আসলো, কোনো শব্দ হলো না, এই টাইপের। যাই হোক, তারা যখন ওই লাশটার পাশে দাঁড়িয়েছিল, তখনই একটা মানুষ আসা মানেই যে আপনি বুঝতে পারছেন ওই সময় মানে একটা মানে মরুভূমিতে পাওয়ার মতো, হিরে পাওয়ার মতো। যাই হোক, যখনই তারা এটা বলে যে আচ্ছা মামা চলেন তাহলে, তারপরে রাসেল ভাই তার আগে বলে যে এই যে মামা দেখেনি যে
মোড়ানো এই যে লাশটা, এই কাপড়ে কাপড়ে মোড়ানো এই লাশটা, এটা কে এই জায়গায় রেখে গেছে, কে বা মারা গেছে, কিছুই তো শুনলাম না। আমরা ইয়াতে আসলাম, ইয়া থেকে 7টার সময় আমরা কোচিংয়ে আসলাম। পরে বলে যে না মামা, এটা একটা অনেক দূরের একটা লোক মারা গেছে, আমি ফেরি দিয়ে তাকে পৌঁছানোর জন্য আসছি, যেহেতু আপনারা আসছেন আপনাদেরও নামিয়ে দেই, তারপরে আমরা এই ফেরি লাশ নিয়ে আমি তার বাসায় পৌঁছে দেবো। যাই হোক রাসেল ভাই, তারা প্রথমে রাজি হয় না, বলে যে আমাদের আগে নামিয়ে দেন, তারপরে আপনি লাশটা নিয়ে যান। অনেক জোর জবরদস্তি করার পর রাসেল ভাই তারা লাশটার সাথে যেতে রাজি হয়, যেহেতু কোনো উপায় নেই। রাসেল ভাই একটা কথা বলে রাখি যে যখনই লাশটা নিয়ে তারা মাছ নদীতে যায়, মানে মাছ নদীতে যাওয়ার পর তারা লক্ষ্য করে যে আপনার ওই মাঝিটা মাঝিটা তাদের সাথে কোনো কথা বলছে না। একটা বিষয় লক্ষ্য করবেন রাসেল ভাই, মানে একটা বিষয় বলে রাখি যে গ্রাম অঞ্চলের যে ফেরিওয়ালা অথবা কোনো ভুরাওয়ালা এত রাত্রে আপনার যাওয়ার সময় দেখবেন যে অনেক রকমের গল্প করে, অনেক রকমের কথা বলে, কারণ ওই সময় একটা ভয়ের একটা মুহূর্ত সবার জন্যই। যাই হোক, সে মাঝিটা সব চুপ, একবারে চুপ, মানে পুরা রাস্তায় একদমই চুপ করে করে যাইতেছে। তখনই একটা সময় লক্ষ্য করে যে ওই মাঝিটা ওই লাশটার অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু সে বইটা বাইতেছিল না, কিন্তু নৌকা চলতেছিল, মানে ফেরিটা। এসে মানে তাদের এরকম কোনো খেয়ালই ছিল না। এক সময় তারা লক্ষ্য করে যে মাঝিটা ওই কাপড়ের যে মাথাটা আছে, মানে মাথা যে পাশে বাঁধা, ওইটা খুলতেছে। খোলার পর আপনার তারা হয়তো প্রথমে ভাবছিল যে চেক করতেছে যে লাশটা ঠিক আছে নাকি, বা কত সময় মুখ দেখে না মানুষ মাথা খুলে, তারা প্রথমে সেটা ভাবে, তারা সেদিকে খেয়াল করে না। তাদের মধ্যে এমনি একটা ভয় কাজ করতেছিল ওই কোহিনের তখন পাশেই। যাই হোক রাসেল ভাই একটা সময় লক্ষ্য করে যে ওই মাছিটা ওই লাশটা খাচ্ছে, মানে আপনি লক্ষ্য করেন যে তারা একটা সময় লক্ষ্য করলো যে মাঝিটা লাশটা খাচ্ছে। তারা প্রথমে ওরকম বুঝতে পারে নাই যে কী করতেছে, তারপরে একটা সময় দেখে যে মাঝিটা লাশটা খাচ্ছে, এবং উনি মনে করেন যে তারা এটা মানে প্রথমে তো আবছা অন্ধকারে সেটা লক্ষ্য করে, তারা তার দিকে লাইট মারে না। যখন এটা আন্দাজ করার পর তারা লাইট মারে মাঝিটার দিকে। আপনার লাইট মারার পর মনে করেন যে রাসেল ভাই যে জিনিস দেখে এটা তো কখনোই তাদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, তারা দেখে যে মাঝিটা মনে করেন যে মুখ দিয়ে রক্ত লাল, আর তাদের মুখের আপনাদের যে দাঁতের দুই সাইডে দুইটা দাঁত আছে না, মানে চোক্কা দাঁত আমরা যেটাকে বলি, সেই দুটা দাঁত দিয়ে সে মাংস ছিঁড়ে খাচ্ছে। খাওয়ার পর মনে করেন যে তার চোখের মনিটা স্বাভাবিকভাবেই ছিল না, তার কোনো চোখই ছিল না, চোখটা অন্ধকার ছিল তাদের লাইটের আলোতে, যেটা ব্যাখ্যা। তারপরে মনে করেন যে এটা দেখার পর তারা সেখান থেকেই লাফ দেয়। লাফ দিয়ে মানে জীবন মরণ বাঁচার জন্য তারা কেমনে যে সেখান থেকে বেঁচে একটা ঘাটের মধ্যে যেয়ে পৌঁছায়। যাই হোক রাসেল ভাই, কোনো একটা পাড়ে যেয়ে হয়তো বা তারা অজ্ঞান হয়ে পড়ে থাকার পর একটা সকালে আমাদের পাশের এলাকার একটা মাঝি তাদেরকে উদ্ধার করে মানে তাদেরকে দেখতে পায়, এবং দেখতে পাওয়ার পর চিনে যায়, মানে কোন মাঝি দেখতে পায় যে ওই মাঝিটাই, মানে সেটা আপনি বলতে পারেন যে তারা রাত্রে যে মাঝিটার নৌকায় ছিল সেই মাঝিটার রূপেই হয়তোবা ওই দুষ্টু জিন বা যেটাই বলি পিচাস সেটা এসেছিল। ওই মাঝিটা তাদেরকে অবশ্যই চেনে, কারণ প্রতিনিয়তই তারা তার মানে ফেরিতেই বার হয়। যাই হোক রাসেল ভাই, তারপরে তারা তাকে নিয়ে তাদের বাসায় পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পর কী হয় রাসেল ভাই, তারা একদিন পর তাদের জ্ঞান ফেরে। সবাই ভাবছিল যে তারা হয়তো বা মারা গেছে। রাসেল ভাই অনেক শোক কান্না শুরু হয়ে যায়। আমিও তখন এই ঘটনাটা শুনে আমিও তখন বাসায় যাই তাদের দেখতে। যাই হোক রাসেল ভাই, ওই চাচাতো ভাই 2 দিন পর জ্ঞান ফেরার পর সে প্রায় 1 সপ্তাহ কথা বলতে পারে না, জাস্ট তাকিয়েই থাকে, এরকম একটা অবস্থায় এত শক খায়। যাই হোক, এক সময় যখন তারা পুরোপুরি জ্ঞান ফেরে সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে ঘটনাটা শোনা হয়। ঘটনাটা তারা বলে, ঘটনাটা বলার পর তারা ওই মাঝিকে ডাকে, তাদের বাসার লোক। ঘটনাটা তারা বিশ্বাস করে, কারণ ওই যে ভিটাটার কথা বললাম রাসেল ভাই, ওই ভিটাটায় অনেকেই এর আগে অনেক কিছুই দেখছে, অনেক ঘটনা আছে ওই ভিটাকে ঘিরে। আপনি
ওই কি ভিটাটা আপনার 200-300 বছর আগের ভিটা। আমার বাপ দাদা তারও দাদার থেকে ওই ভিটাটার অনেক ঘটনা রয়ে আসছে। ওই ভিটাটার যে গাছগুলো আছে সেটা কেউ সেটা কখনো কাটারও সাহস পায় না, বা সেই ভিটায় যে কেউ বসবাস করবে এইটাই, কারণ ওই ভিটার মালিক এখনো বেঁচে নাই। ওই ভিটা দখল নেওয়ারও কারো কখনো চিন্তা আসে না। যাই হোক রাসেল ভাই, তখন আমার আমার ওই চাচাতো ভাইয়ের যে আত্মীয় স্বজনরা ওই মাঝিকে ডাকে। একদিন ডাকার পর বলে যে তুমি যে ওই উদ্ধার করার পর ওই রাত্রে যে ঘটনাটা যে শুনে যে ওই মাঝি ছিল, পরে বলে যে না, আমি তো সেই দিন আমার বোনের বাড়ি গেছিলাম, মানে ওই মাঝিটা নাকি ফেরি সেল রেখে ওর বোনের বাড়ি গেছিল। বোনের বাড়ি যাওয়ার আগে ওর যে ছোট ভাই, ওই ছোট ভাইরে ফেরির দায়িত্ব দিয়ে গেছিল। ফেরির দায়িত্ব দিয়ে যাওয়ার পর আপনার মনে করেন যে ওই ছোট ভাই তো 10টার আগেই বাসায় চলে যায়। কিন্তু স্বাভাবিকভাবে ওই মাঝে 10টার পর পর্যন্তও থাকতো, কিন্তু সেদিন তারা 10টার আগেই বাসায় চলে যায় ফেরি। তারপরেই মনে করেন যে এই ঘটনাটা ঘটে ওনাদের সাথে। রাসেল ভাই, তারপরে তাকে হুজুর দেখানো হয়। হুজুর দেখিয়ে পানি পড়া, ওর যত রকমের চিকিৎসা আছে সব করানো হয়, তারপরেও তাদের ভয় কাটে না, ধরা যায় তো। তারপরে মনে করেন যে হুজুরের বৈশিষ্ট্য মতে যে ওই ভিটার মধ্যে কিছু দুষ্টু জিন থাকতো। দুষ্টু জিনগুলো ওদের উপর মানে নজর রাখছিল। তাদের কোনোই দোষ ছিল না। তাদের ইচ্ছা ছিল যে তাদের ভয় দেখাবে, অনেক মারাত্মক একটা ভয়। যেহেতু তারা সবসময় 3জন থাকতো, 3জন থাকার কারণে সেই সুযোগটা সে পাইতো না। সেদিন সুযোগটা পায়, কারণ সেদিন ওই মাঝিটাও ছিল না, তারপরে তাদের মধ্যে মাত্র 2জন ছিল, যার কারণে অনেক বড় একটা সুযোগ পায়। সুযোগ পাওয়ার পরে আপনার মনে করেন যে তাদেরকে এইভাবে অনেক মারাত্মকভাবে ভয় দেখায়। যাই হোক রাসেল ভাই, এটাই ছিল ঘটনাটা আমি আমাদের এলাকায় একটা প্রচলিত একটা ঘটনাটা সবাই জানে, যেহেতু একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে অনেক ভালোভাবে শুনছি। তারপরে তারা কোচিং তো আর করে না। আমি তো লুজিংবাড়ি থেকে কোচিং শেষ করে পরীক্ষা দিয়ে তারপরে ইয়াতে গেছি। যাই হোক, ওই ভাইটা এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিতে নিযুক্ত আছে। আমি পরিচয় দিচ্ছি না কারো। যাই হোক, আশা করি আপনার ঘটনাটা ভালো লাগবে। আর ঘটনাটার সত্যতা আমি বলতে পারি 100%, কারণ ঘটনাটা অনেক ভালোই, সারা আমাদের গ্রামে সবাই প্রায় জানে। আমি এখন যেহেতু আমি আমাদের গ্রামে নেই, বর্তমানে আমি রংপুরে অধ্যয়নরত আছি, রংপুর। সেজন্য আমি আমাদের ওই তোতার ভিটার ছবিটা আপনাকে পাঠাতে পারছি না, কিন্তু আমাদের এলাকার ওই জায়গাটা, ওই নদী আর ওই তোতার ভিটার ছবি আমি অবশ্যই আপনাকে পোস্ট করব সময় করে আপনার ইমেইলে। এই ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি আপনার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সবাইকে শোনাবেন। এবং ওই তোতার ভিটা সম্পর্কিত আরও যত ঘটনা আছে অবশ্যই আমি আপনাকে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।